আমার কথা মন দিয়ে শুনুন। আপনার দুই নাতনি একসাথে বিয়ে হয়ে বাড়িতে এসেছিল, তো এবার আপনার দুই নাতনি একসাথে এই বাড়ির বাইরে যাবে। নম্রতা, নম্রতা, তুই এরকম কেন করছিস? তুই নিজের সাথে আমার বিয়েটাও কেন ভাঙতে চাস নম্রতা? আমি এটা কেন চাইবো নূর? যদি তুই একবার জানতে পারতিস যে ওনারা আমার সাথে ঠিক কি করেছেন, তাহলে হয়তো তুইও এখানে থাকতে চাইবি না। খুব খারাপ লোক এনারা। জীবন সংসার থাকা সত্ত্বেও আমি চাই না যে তুই এই বাড়ি থেকে চলে যাস, কারণ আমি জানি যে তুই নিখিলকে আর নিখিল তোকে খুব ভালোবাসে। কিন্তু আমি এইখানে এক মিনিটও থাকতে চাই না। কোনো উপকার করবার প্রয়োজন নেই। যদি তোমার মনে হয় যে ও এ বাড়িতে বিপদে রয়েছে, তবে ওকে সঙ্গে করে নিয়েই তুমি যাও। অবশ্যই নিয়ে যাব। পরিবারের সন্তানদের ভালোবাসা নিতে আর ভালোবাসা দিতে শিখিয়েছি। আপনাদের ঘৃণা সহ্য করার জন্য এখানে রেখে দিয়ে মোটেই যাব না। দাদু, দাদু, আমি কোথাও যেতে চাই না। আমি এখানে খুব ভালো আছি। আমি নিখিলকে খুব ভালোবাসি, আমি পরিবারের সবাইকে খুব ভালোবাসি। আমার এখানে কোনো সমস্যা হচ্ছে না। এবার সামলাও। আমি এটাই বুঝতে পারছি না যে তোমাদের সবার কি হয়েছে। আরে নম্রতা এমন কি বলেছে তোমাদের সবাইকে? আরে নূর বৌদির কথাটা তো শোনো। কি শুনবো আমি? কি শুনবো আমি? নিখিল ও ডিভোর্স দিতে চায় বলে আমাকেও তোমায় ডিভোর্স দিতে হবে? এটাই চাও তুমি? এসব কি বলছো? আমি চাই না এসব। নিখিল, আমিও ভাবতে পারি না তোমাকে ডিভোর্স দেওয়ার কথা। প্লিজ। জানি না কি হয়েছে সবার। দেখে নিন দাদা, আপনার এক নাতনির মনে হচ্ছে সে বাড়িতে বিপদে আছে, আর অন্যজন এ বাড়ি ছেড়ে যেতেই চাইছে না। তাহলে কোন নাতনির কথা মানবেন আপনি? যেটা সত্যি সেটাই সত্যি। আর সত্যি এইটাই যে আমার স্বামী আমার প্রাণের রক্ষক নয়, বরং আমার প্রাণের পেছনে পড়ে আছে। আর আমার এই ডিভোর্সটা যেভাবে হোক চাই। তাহলে কে আটকাচ্ছে কে? এই নাও। এবার যাও আর একেও সঙ্গে করে নিয়ে যাও। বাবা প্লিজ আমার সাথে এরকম করবেন না। আমি যেতে চাই না এখান থেকে। প্লিজ, আমি এখানেই থেকে যেতে চাই। নম্রতা, নম্রতা, কেন তুই আমার জীবনটা নষ্ট করতে চাইছিস বলতো? তোর এই বাড়ি নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। যখন এই বাড়িতে কিছু হয় তুই পালিয়ে যাস। এই বাড়িটাকে নিজের বাড়ি বলে তুই মেনে নিসনি। না অদিতকে তুই ভালোবেসেছিস, না এই বাড়ির জন্য কিছু করেছিস। নূর, এত কিছু হয়ে যাওয়ার পরেও তুই আমাকে এইসব বলছিস? দেখ মা, তুই সমস্ত ঘটনাটা জানিস না। এই পরিবারে মানুষ থাকতে পারে না। তোর পক্ষে এটাই ভালো হবে যে তুই আমাদের সঙ্গেই চ। ওরে আমি চাই না তোর সাথেও ভবিষ্যতে এরকম কিছু হোক। দাদু, তুমি সেটাই করছো যেটা আমার মাম্মার সাথে করেছিলে। তনু মাসির ভালো থাকার জন্য তুমি আমার মাম্মার কথা ভাবোনি, আর আজ তুমি সেটাই করছো নম্রতার জন্য। তুমি আমার সুখের কথা ভাবছো না, তুমি আমার জীবনটা নষ্ট করে দিচ্ছ শুধু নম্রতার জন্য। কেন এরকম করছো দাদু আমার সাথে? নম্রতা যেটা ঠিক বলবে সেটা ঠিক, নম্রতা যেটা বলবে ভুল সেটা ভুল। অন্য কারোর অপিনিয়নের কোনো ভ্যালুই নেই এখানে। ও নিজের স্বামীকে ছাড়তে চায়, তাই আমিও নিজের স্বামীকে ছেড়ে দেবো। তুমি এটাই চাও? বাহ, দারুণ মনোপলি চলছে। তোমরা সবাই ওর আঙুলের ইশারায় নাচছো। নূর,
ভুল কোথায় বলছে? ও তোর স্বামীর সাথে সুখে আছে, আর অদিত এমন কি নম্রতার সাথে করেছে যে এত চিৎকার করছেন আপনারা? ও আচ্ছা, অন্য কোনো প্ল্যান আছে বুঝি আপনাদের? ওর বয়ফ্রেন্ডের সাথে আবার বিয়ে দেওয়ার এই সব কিছু ভাবনা চিন্তা করছেন না তো? আর তাছাড়া ঈশান ওর পিছু ছেড়েছিল নাকি? বিয়ের পর ভোমরা হয়ে ওর চারপাশেই ঘুরে পিসি। বেড়া- ব্যাস পিসি, ঈশানকে এর মধ্যে এনে আপনি কথা ঘোরানোর চেষ্টা করবেন না কিন্তু। আপনি জানতে চান না যে আপনার ভাইপো ঠিক কি করেছে? তাহলে শুনুন। আপনার এই ভাইপো আমাকে এই বাড়িতেই বন্দি করে রেখেছিল। বাবা আর আন্টিও ওর সাথেই ছিল। বারবার আমায় ঘুমের ইনজেকশন দেওয়া হতো যাতে আমার জ্ঞান না ফেরে, ওনাদের সত্যিটা যাতে কারোর সামনে না আসে। বন্দি করে রেখেছিল? নম্রতা, তোর মাথা ঠিক আছে তো? ভুলে যাস না যে আমিও এই বাড়িতেই থাকি। আর আমিও কোনো বাইরের থেকে আসিনি, এই বাড়িতেই থাকি। কিন্তু আমি তো কখনো দেখিনি তোমাকে কেউ এখানে বেঁধে রেখেছে। একটা কারণ তো থাকবে। কারণ আছে। চুরি ধরা পড়ে গেছিল। অদিতকে আমি হাতে নাতে ধরেছিলাম আরেকটা মেয়ের সাথে ফার্ম হাউসে। আমি আজকের দিনটা তোমার সঙ্গে কাটাতে চাই। অনেক দরকারি কথা আছে তোমার সঙ্গে। নম্রতা, আমি তোমার জন্য ফার্ম হাউসে ওয়েট করছি। ড্রাইভারকে বলে রেখেছি, ও তোমাকে এখানে নিয়ে চলে আসবে। নম্রতা, এইসব কি বলছো তুমি? তোমার মাথা ঠিক আছে তো? কি আজে বাজে কথা বলছো আমার সম্পর্কে? আরে শান্ত হ অদিত। দেখো মা, আমি মানছি ও একবার ভুল করেছে। ও আবার কিছু করেছে নাকি? তুমি আবার কোনো মেয়ের সাথে দেখেছো ওকে? কে সে? বলো আমায়। হাই নম্রতা, ফর দ্য টাইমিং। হ্যাঁ, এটা তো মাস্টার স্ট্রোক। বলো মা, কে সে? তুমি কেন চুপ করে আছো? তুমি কার সঙ্গে আমাকে ফার্ম হাউসে দেখেছিলে বলো? আরে কোনো নাম তো আছে তার। হ্যাঁ, বল নম্রতা, কে? ওর তো একটা নাম আছে নাকি? এখানে নিয়ে আয়, সবকিছু ক্লিয়ার হয়ে যাক একেবারে। মা এবার চুপ কর, এদিকে আয়। দেখ, বল সে কে? সবাইকে জানিয়ে দে সেই নাম। মা, তোর কারোর সাথে কোনো সম্পর্ক নেই, তোর আর কোনো কিছু হারানোর নেই রে মা। আমি বলতে পারবো না দাদু, আমি বলতে পারবো না ওর নাম। আরো যে হোক না কেন, এই লোকটার সত্যিটা বাইরে আনার জন্য আমি আরেকটা মেয়েকে বদনাম করতে পারবো না দাদু। কিন্তু তুই যখন এত বড় দোষ দিচ্ছিস, তখন সেটা প্রমাণ কর। কার সাথে দেখেছিলি? কে ছিল মেয়েটা? কাকে বাঁচানোর জন্য তুমি আমাদের অতীতকে বদনাম করছো? নাম বলো, কেউ? বৌদি, যতক্ষণ না তুমি ওর নাম বলবে ততক্ষণ কি করে বুঝবো তুমি মিথ্যে বলছো না সত্যি? অন্তত নিজের জন্য তো বলো। না নিখিল, বলতে পারবো না আমি। আর নিজের জন্যই যদি আমি কিছু করতাম না, তাহলে এইসব হতোই না আমার সাথে।
আমি আপনাদের তো ওর নাম বলতে পারবো না, কিন্তু ওখানে কি হয়েছিল সেটা আমি সবাইকে বলবো আজকে। তুমি দাদু দিদাকে কেন খুঁজছো? হ্যাঁ, কি বলতে চাও না? আগুনটা কি করে লেগেছিল? ও তাহলে আমার ব্যাপারে এইসব গল্প শুনিয়েছে আপনাদের? আই কান্ট বিলিভ দিস। কিন্তু আমি বিশ্বাস করি এর কথা, খুবই বিশ্বাস করি। জানেন না কত খারাপ অবস্থায় উদ্ধার করেছে ওকে। উপরওয়ালার কৃপা যে কোনো রকমে আমাদের কাছে পৌঁছে গিয়েছিল, না হলে ওর জীবনে অনেক ক্ষতি হয়ে যেতে পারতো। দাদু, আপনি আমাকে জিজ্ঞেস করতে পারতেন। আমি সারা রাত ওকে খুঁজেছি। ওর যা বলার ছিল সবাইকে তা বলে দিয়েছে। এবার আমারও তো সুযোগ পাওয়া উচিত যে ওই দিন এক্স্যাক্টলি কি হয়েছিল। আমি নম্রতার জন্য ফার্ম হাউসে একটা সারপ্রাইজ প্ল্যান করেছিলাম। ওর সঙ্গে আমি একটু টাইম স্পেন্ড করতে চেয়েছিলাম, সেই জন্যই ওকে ওখানে ডেকেছিলাম। আর কার সঙ্গেও গিয়েছিল জানেন? আমার মুখ খুলিও না তুমি। ও ওখানে গিয়েছিল ওই এএসপি ঈশানের সঙ্গে। দাদু ও মিথ্যে কথা বলছে। যেটা অবভিয়াসলি যে কোনো হাজবেন্ডেরই খারাপ লাগবে, আমারও লেগেছিল। আর এই নিয়ে আমাদের মধ্যে ঝগড়া শুরু হয়। ও আমাকে ধাক্কা দেয়, আর তারপর পাশে থাকা ওই ক্যান্ডেলটা তার পেটে পড়ে যায় আর আগুন লেগে যায় ওখানে। আমি ওকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাই। ডক্টর যখন বললেন যে ওর মিসক্যারেজ হয়েছে, তো ও ট্রমায় রয়েছে আর ও মানসিক আঘাত পেয়েছে। আমায় তখন ডক্টর বললেন যে ওকে ট্রমা সেন্টারে নিয়ে যেতে। আমি তখনই ওকে ট্রমা সেন্টারে নিয়ে যাই। আর যখন আমরা ফিরছিলাম তখন জানি না কোথায় পালিয়ে গেল। বারবার আমি ওকে ডাকলাম যে নম্রতা, নম্রতা কোথায় তুমি? কিন্তু ও আমাদের বাড়ি না এসে আপনাদের বাড়ি চলে যায়। সত্যি হলো এটাই, আর ও আপনাদের মিথ্যে গল্প শোনাচ্ছে। আই ক্যান্ট বিলিভ দিস নম্রতা। না না দাদু, ও মিথ্যে কথা বলছে। ও সব মিথ্যে কথা বলছে। আমি জানি সব, মা। হ্যাঁ, ঠিক আছে যে নম্রতা সব মিথ্যে বলছে, কিন্তু তাহলে ওর শরীরে এত আঘাত কি করে এলো? আপনি দেখলেন, ঠিক এইভাবেই ও নিজেকে আঘাত দিয়েছে, আর এই জন্যই ওর আঘাত লেগেছে। আমি কিছুই করিনি। ভেরি নাইস। তুমি জানো অদিত, তুমি যে এইসব কথাগুলো বললে আমি তাতে একটু অবাক হইনি। তুমি প্রত্যেকবার, প্রত্যেকটা সময় একজন পলিটিশিয়ান হওয়ার প্রমাণ দিয়ে এসেছো, আর নাও আবার দিচ্ছ। পলিটিক্স তো দেখছি তুমি করছো নম্রতা। আর ওই ঈশান তোমাকে এমন কি বুঝিয়েছে যে ওর কাছে যাওয়ার জন্য ছটফট করছো? তুমি আমার নামে এইভাবে মিথ্যে বলছো, এত মিথ্যে অপবাদ দিচ্ছ আমাকে। তুমি
মিডিয়া তোমার খুব প্রশংসা করে, কিন্তু তোমার এই সমস্ত মিথ্যে কথা মিডিয়া বিশ্বাস করবে না নম্রতা। তুমি দেখছো ড্যাড, একে মাথায় তোলার পরিণাম। আর আপনার এই নাতনি আমায় কোনোদিন হাজবেন্ড হিসেবে মেনেই নেয়নি। ওর কাছে সবসময় ঈশানই সবকিছু ছিল। ও প্রেগনেন্ট ছিল বলেই আবারও বাড়িতে ফিরে এসেছিল। আর ওর এখন মিসক্যারেজ হয়েছে, সেই জন্য ও এখানে থাকতে চাইছে না। সেই জন্য আমার নামে মিথ্যে শাট আপ বলছে। অদিত, জাস্ট শাট আপ। এই সবের পেছনে ঈশানকে আনার কোনো দরকার নেই। কেন আমি ওর কথা বলবো না কারণ তোমাকে? সত্যিটা তুমিও জানো আর হ্যাঁ, আমিও। তোমার সত্যিটা এখানে সবাই শুনেছে। কোনটা সত্যি নম্রতা? তুই প্রেগনেন্ট ছিলি না? হ্যাঁ, আমি প্রেগনেন্ট ছিলাম না, আমি প্রেগনেন্ট। আমি কতবার বোঝাবো যে আমি প্রেগনেন্ট ছিলাম না, আমি ছিলাম না। নম্রতা, কি হয়েছে নম্রতা? তোর মানসিক অবস্থা ঠিক লাগছে না আমার। নম্রতা অনেক বড় শক পেয়েছে। দাদু, ওকে ডাক্তার দেখানো প্রয়োজন। নিজের প্রেগন্যান্সির খবরটাই মিথ্যে বলছে। আমরা সবাই জানি তো ও প্রেগনেন্ট ছিল। অদিতের সাথে 3 দিন ট্রমা সেন্টারে কাটিয়েছে। নম্রতা, কি হয়েছে তোর কি হয়েছে নম্রতা? এত কিছু হয়ে যাওয়ার পরেও নূর, তুই আমাকে আবার এসব বলছিস? কেন এরকম করছিস? কেন সবার জীবন নষ্ট করছিস তুই নম্রতা? বাবার সম্মান নষ্ট করছিস। যদি তুই সত্যি ঈশানের কাছে যেতে চাস তাহলে তোকে কেউ আটকাবে না, কিন্তু প্লিজ আমাদের উপরে এত বড় দোষের বোঝা চাপাস না। বন্ধ কর তোর এই ফালতু কথা, বন্ধ কর। ঈশানকে এর মধ্যে আনার কোনো দরকার নেই। দাদা, আমি এটা কিছুতেই বরদাস্ত করব না কেউ আমার ছেলের নামে, আমার নামে আর এই বাড়ির নামে বদনাম করুক। আর এই দেখুন, এটা ওই ট্রমা সেন্টারের রেজিস্টারের ফটো, যেখানে আপনার নাতনির চিকিৎসা করাচ্ছিলাম। যদি আপনার আমার কথায় বিশ্বাস না হয় তাহলে আপনি আপনার প্রিয় এসপি ঈশানকে দিয়ে এটা যাচাই করে নিতে পারেন যে আমাদের পারমিশন না নিয়ে আমাদের বাড়ি সার্চ করেছে। রাগ তো আমার খুবই হয়েছিল, আমি কেস করতেও পারতাম, কিন্তু এটা আমার ভদ্রতা যে আমি কিচ্ছু করিনি। যদি আপনার এখনো বিশ্বাস না হয় তাহলে আমি ডক্টরকে কল করছি, ওনাকে এখানেই ডাকছি। আপনি কি? আমি আপনাকে ঠিক চিনতে পারলাম না। ডাক্তারবাবু, আমাদের মেয়ে মানে নম্রতা কোথায় গেল? উনি তো ডিসচার্জড হয়ে চলে গেছেন। দেখলেন আপনারা, নিজের সন্তানকে হারিয়ে এতটা কষ্ট পেয়েছে ও যে নিজেকে সামলাতেই পারছে না। এখন নিজের ডাক্তারকেও চিনতে পারছে না। কি বলছে ওরা এইসব? দাদু, আমি সত্যি বলছি, আমি প্রেগনেন্ট ছিলাম না। আমি চিনি না ওনাকে। মা, তুই তো আমাদের বংশের মেয়ে। মা, সত্যিটা বল, সত্যিটা বল যে নম্রতা যা বলছে তা সম্পূর্ণ সত্যি। ও সত্যি বলছে, এটা বল মা। না দাদু, নম্রতা প্রেগনেন্ট ছিল। দাদু, দাদু, তুমি কাকে জিজ্ঞেস করছো সত্যিটা? দেখো দাদু, ও এখন আমাকে মিথ্যুক বলছে। নিজের কথাটা সত্যি প্রমাণ করার জন্য ও সবাইকে মিথ্যেবাদী প্রমাণ করছে। আমি কাউকে মিথ্যে কথা বলিনি। একজন আছে যে সত্যি কথাটা বলবে। নিখিল।
ক্ষমা করে দাও বৌদি। নিখিল, নিখিল, তুমি তো জানতে সত্যিটা। একবার ওদেরকে সত্যিটা বলে দাও। তুমি তো জানো আমি প্রেগনেন্ট ছিলাম না। কেউ যেন এটা জানতে না পারে যে নম্রতা প্রেগনেন্ট ছিল না, না হলে কিন্তু ওরই ক্ষতি হয়ে যাবে। আর তোকে এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। অদিত ইলেকশনে হারুক আমি দিতে চাই না, তাই মুখে তালা দিয়ে থাকবি, না হলে নম্রতার জীবন আমি নষ্ট করে দেব। ড্যাড প্লিজ, তুমি এসব ঠিক করছো না। তুই শেখাবি আমাকে। আমাকে ক্ষমা করে দাও বৌদি। দাদু, আমি সত্যি বলছি, আমি প্রেগনেন্ট ছিলাম না। দিদা, দিদা, আমি সত্যি বলছি, আমি প্রেগনেন্ট ছিলাম না। আমি আমি কোনো শক পাইনি, আমি কোনো শক পাইনি, আমি একদম ঠিক আছি। আমি তোমাদের দুজনকে ওই জায়গাটা দেখাবো যেখানে ওরা আমাকে বন্দি করে রেখেছিল। আমি তোমাদের দেখাচ্ছি ওরা যেই বেসমেন্টে আমাকে বন্দি করে রেখেছিল। তোমরা চলো আমার সাথে। এটা নম্রতা, নম্রতা, কি হয়েছে তোর? তুই জানিস তো এগুলো? বাবা এই বেসমেন্টটা ক্যাম্পেনিং এর জন্য ইউজ করেন, তুই তো জানিস। কি হয়েছে তোর? পার্টি ওয়ার্কার্স এখানে কাজ করে, তুই তো সবকিছুই জানিস। সব জানে ও। কতবার তো ও নিজে চা জল খাবার দিয়ে গেছে এখানে। সেটাই তো, অদিতের বাবা তো পার্টির সমস্ত কাজকর্ম বেসমেন্ট থেকেই করে, যাতে উপরে ডিস্টারবেন্স না হয়। আরে তুমি সব কি করছো? তুমি ঠিক আছো তো? দূরে 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 থাকো তুমি আমার থেকে, দূরে থাকো তুমি। শান্ত হয়ে যাবো। শান্ত হ মা। দিদা, দাদু, আমি মিথ্যা কথা বলছি না, আমি মিথ্যা বলছি না। এইখানে ওই বেডটা ছিল, এইখানেই ছিল, এইখানে ওই চেয়ারটা ছিল যেখানে নার্স বসে থাকতো, ওইখানে আমার ওষুধপত্র থাকতো। ওই সেই জায়গাটা যেখান থেকে আমি পালিয়েছিলাম। আমি মিথ্যা কথা বলছি না দিদা, আমি মিথ্যা বলছি না। শান্ত হ শোনা, শান্ত হ শোনা, আমার কথা শোন। শান্ত, শোনো না, ওকে এখান থেকে নিয়ে চলো। চল নম্রতা, চল মা।
এসবও করতে পারে? জানি না কি করবে ও একা, কি করে হ্যান্ডেল করবে ওই লোকগুলোকে। আমারও কিছু করার উপায় নেই। ব্যাপারটা তো বেড়েই চলেছে। নম্রতা যেন আমার নামটা না বলে দেয়। ঈশান, 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 What happened? না আসলে ঈশান বলল যে কন্ডিশনে আর যে অবস্থায় অদিত আর নম্রতার বিয়েটা হয়েছিল, এখন নম্রতা অদিতকে ডিভোর্স দিতে চাইছে। What? উই ডোন্ট নো ওদের নেক্সট মুভ কি হতে চলেছে, কিন্তু আই থিংক নম্রতা এবার ডিসাইড করে নিয়েছে যে অদিতের সঙ্গে আর থাকতে পারবে না। আর তুমি এই ভয়টাই পাচ্ছ যে দাদা আবার নম্রতার কাছে ফিরে যাবে, তাই না? মল্লিকা, লোক আই এম রিয়েলি সরি। আই নো ঈশান নম্রতাকে খুব ভালোবাসে, কিন্তু আমি কি করব? কারণ আমিও তো ঈশানকে ভালোবাসো। দেখো হিয়া, আই আন্ডারস্ট্যান্ড, আই টোটালি আন্ডারস্ট্যান্ড। আমি জানি যে তুমি আর আমি অতটাও ক্লোজ নই, কিন্তু একটা প্রমিস আমি তোমাকে করতে পারি যে আমি আর আমার মম ওই মেয়েটাকে এই বাড়িতে আর কখনো ঢুকতে দেব না। আর বিশেষ করে ওই মেয়েটা যা আমাদের সাথে করেছে তারপর তো আর কখনোই নয়। আর যদি কোনোদিন এমনটা হয়ও, তাহলে দাদা আমার মরা মুখ দেখবে। দেখলেন তো দাদা, আর কিছু বলতে চান? কিছু বলার মুখ আছে নাকি ওনাদের? দাদু দিদা প্লিজ নম্রতার খেয়াল রেখো তোমরা। হ্যাঁ রূপঙ্কর বাবু, নম্রতার খেয়াল রাখবেন। আমি তো আগেই বলেছিলাম মিসক্যারেজের পরেও খুব ভেঙে পড়েছে, ও সত্যিই খুব আঘাত পেয়েছে, সেই জন্যও বুঝতে পারছে না ও কি বলছে কি করছে। জাস্ট শাট আপ অদিত, জাস্ট শাট আপ। তোমার মিথ্যে কথাগুলো ঢাকার চেষ্টা করবে না। কি কি প্রমাণ করতে চাইছো? আমি ভুলভাল বকছি? আমার মেন্টাল হেলথ ঠিক নেই। দেখো, আমি এই সত্যিটা মিডিয়ার সামনে সবার সামনে এনে ছাড়বই। নম্রতা প্লিজ কাম ডাউন প্লিজ। কি কাম ডাউন? কি কাম ডাউন? কি করছে কি? তুমি কি আমাকে শেষ করে ফেলতে চাইছো? সাংঘাতিক, সন্তানের সুখে তোর মাথা কাজ করছে না। আরে শখ তো দুটো পেয়েছে মা। প্রথমত ওর বয়ফ্রেন্ডকে অন্য কোনো মেয়ের সঙ্গে দেখেছে, সেটার আঘাত ওর মিসক্যারেজের থেকে অনেক বেশি পেয়েছে। ওর মাথা আর কাজ করছে না। অদিতের বাবা, প্লিজ ওকে কিছুদিনের জন্য নিজে দাদু দিদার কাছে থাকতে দাও। যখন ও ভালো হয়ে যাবে তখন আমরা আবার ওকে ফিরিয়ে নিয়ে আসবো। দাদা, আমার স্ত্রী কিন্তু ঠিক কথাই বলছেন। আপনি ওকে সঙ্গে করে নিয়ে যান। ওকে খুব ভালো, যাতে ওর দুঃখটা ভুলে যায় আর তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। চল মা, প্লিজ ওর খেয়াল রাখবেন। এক মিনিট দাদু। ভেবো না যে তুমি জিতে গেছো মিস্টার অদিত। সেই জিনিসটা তুমি আমার সাথে করেছো, সেই ফলটা তুমি পাবেই।
ছিল? নিজের সন্তানকে হারিয়েও এত কষ্ট পেয়েছে, এখন নিজের ডাক্তারকেও চিনতে পারছে না। নিখিল, তুমি সত্যিটা তো জানো, তুমি জানো যে আমি প্রেগনেন্ট ছিলাম না। আমার ঘৃণা হচ্ছে নিজের ওপর। সবকিছু জানা সত্ত্বেও চুপ ছিলাম। এটা তুমি ঠিক করনি ড্যাড। বৌদির ক্ষতি করার হুমকি দিয়ে তুমি আমাকে দিয়ে এমন একটা কাজ করিয়েছো যার জন্য আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। নিখিল, তুমি এরকম কেন ভাবছো? আমরা সবাই একটা ফ্যামিলি, তাই এই ফ্যামিলির জন্য যেটা ভালো সেটা আমাদের তো করতেই হবে, তাই না? সাবাস মা, আজ তুমি প্রমাণ করে দিলে যে তুমি এই পরিবারের একজন যোগ্য সদস্য। এই পরিবারের বৌমা হবার কর্তব্য তুমি আজ পালন করলে। আমাকে শুধু একটা কথা বলো, তোমরা সত্যি কি বৌদিকে লক করে রেখেছিলে? কি বলছিস তুই এসব? কেন এসব করা হবে? হ্যাঁ, অদ্ভুত কথা বলিস তো নিখিল। আমরা সবাই এই বাড়িতেই থাকি। যদি এইসব কিছু ঘটতো তাহলে আমরা কি জানতে পারতাম না? এইসব কিচ্ছু ঘটেনি। নম্রতার মাথাটাই গেছে, যা খুশি তাই বলছে। নিখিল বাবু, তুই আমাদের বিশ্বাস করছিস না? হ্যাঁ, আমরা কি তোকে মিথ্যে কথা বলবো? আমরা সবাই মিথ্যে বলছি মম। বৌদির প্রেগনেন্ট হওয়ার মিথ্যে, মিসক্যারেজ হওয়ার মিথ্যে, সবটাই তো মিথ্যেই ছিল। হতে পারে এটাও মিথ্যে যে। না নিখিল। আরে নিখিল, তুই আমাদের সঙ্গে আছিস নাকি আমাদের এগেইনস্টে? অফকোর্স তোমাদের সঙ্গে আছি। তাহলে নিখিল বাবু, এই সময়টা এসব কথা ভাবার জন্য নয়। এখন তোমার শুধু নিজের দাদা আর নিজের বাবার কথা ভাবা উচিত, ব্যাস। দেখ নূরকে, দেখ। হ্যাঁ, এই পরিবারে না হওয়া সত্ত্বেও ও কিভাবে আমাদের পাশে এসে দাঁড়ালো। আর নম্রতা, নিখিল দেখো, নম্রতা আমার দিদি, কিন্তু ও কোনটা ভালো কোনটা মন্দ সেটা বুঝতে পারছে না। ও ট্রমাটাইজড হয়ে গিয়ে যা খুশি তাই বলছে। অদিতের উপর, মায়ের উপর, বাবার উপর, সবার উপর দোষ চাপাচ্ছে। আমরা কি করে ওর পাশে থাকবো? আই ডোন্ট নো। আমার তো মনে হচ্ছে বাড়িতে পলিটিক্স চলছে। আমি এই কথাটা কোনোদিনও মানতে পারবো না। বৌদি এই বাড়ির জন্য কোনো খারাপ কিছু ভাবতে পারে, কোনোদিনও না। নিখিল, নিখিল মম, নিখিলের ব্যবহারটা আমার ঠিক ভালো লাগছে না। ও কোনো না গন্ডগোল পাকায়। ও সবসময় নম্রতার হয়ে কথা বলে। তুমি ঠিকই বলছো। জানি না নম্রতা ওর ওপর কি জাদু করেছে, কিন্তু আপনারা চিন্তা করবেন না, আমি ওকে বোঝাচ্ছি। ওই নম্রতা আমাদের ফাঁসাতে এসে নিজেই ফেসে গেছে। খুব ঠান্ডা পড়েছে রে মা, গায়ে একটা শাল জড়া। তুই এখন খুব দুর্বল। এত বড় ঝড় গেল তোর ওপর দিয়ে, সামলাতে তো সময় লাগবে রে মা। নে মা, আমি তোর জন্য গরম গরম হলুদ দেয়া দুধ এনেছি, ভালো লাগবে। তোমরা ওদের কথা বিশ্বাস করে ফেলেছো না? তোমরা সবাই ভাবছো না যে আমি ভুলভাল বকছি, যা মনে হচ্ছে বলছি? এরকমটা বলিস না রে মা। মা, তোর কষ্টটা আমি বুঝতে পারছি, কিন্তু এখনো তোর শরীরটা পুরো সারেনি মা। একটা ভয়ঙ্কর ঝড়ের মধ্যে থেকে সবে বেরিয়েছিস মা, সেই জন্য তোর এখন না মন শান্ত না শরীরটা সুস্থ। মা, তুই এখন তুই কিছু চিন্তা করিস না। তুই শুধু বিশ্রাম কর, পরে এই বিষয়ে কথা বলবো। দাদু, দাদু তুমি আমায় বলো, তুমি বিশ্বাস করো তো যে আমি মিথ্যে বলছি না? তুমি জানো তো যে আমি যা বলেছি সেগুলো ভুলভাল বলিনি? তুমি বলো সেটা দাদু, বিশ্বাস করো তো আমায়? হ্যাঁ রে মা, হ্যাঁ, আমার তোর প্রতি, তোর কথার প্রতি পুরোপুরি বিশ্বাস আছে, কিন্তু এখন শুধু বিশ্রাম করে মা, শুধু বিশ্রাম। হ্যাঁ দাদু, দিদা, বড় দাদু, মামা, তোমরা সবাই বিশ্বাস করো তো? দিদা তুমিও বিশ্বাস করো তো আমি মিথ্যে কথা বলছি না? আমি মিথ্যে কথা বলি না। সোনা, তুই একদম চিন্তা করিস না। তোর শরীর এখন খুব দুর্বল, আগে সেদিকে নজর দে। এইসব কথা তো পরেও হতে পারে। আমি দেখেছি রে মা, মিসক্যারেজ হওয়ার পর মেয়েদের মনের অবস্থা এরকমই হয়। আমাদের পাশে একটা মেয়ে ছিল, মিসক্যারেজের পর এত ডিপ্রেশনে চলে গেল যে কি বলবো। ওর বাড়ির লোক ওকে একজন সাইকোলজিস্ট দেখালো, ও ঠিক হয়ে গেল। তুইও ঠিক হয়ে যাবি মা। থামো থামো থামো,
হয়েছে দিদা, ব্যাস। কোনো ডিপ্রেশন হয়নি আমার। আমি প্রেগনেন্ট ছিলাম না, আমার কোনো মিসক্যারেজ হয়নি। ওরা বারবার মিথ্যে কথা বলছে, যা মনে হচ্ছে বলছে, আর তোমরা সব বিশ্বাস করে নিচ্ছ। আমি ভুলভাল বলছি না, আমি কোনো মিথ্যে কথা বলছি না, আমি সত্যি বলছি। তোমরা আমার কথা বিশ্বাস করছো না কেন? নম্রতা, আমার ছোট্ট সোনা। আরে আমার ছোট্ট সোনার কি হলো? আমি মিথ্যে বলি না। আমি তো জানি যে তুমি কখনো মিথ্যে বলো না। আমাদের মেয়ে মিথ্যে কিছুতেই বলতেই পারে না। আমি ওকে দেখে আসছি। দাঁড়া সতী, এখন যাস না। একটু কাঁদলে ওর মনটা হালকা হবে। একটু তো সময় দিতেই হবে ওকে এই সব কিছুর থেকে বেরোতে। নম্রতা মিথ্যে বলতেই পারে না, ও কোনোদিন মিথ্যে বলতে পারে না। আমি তোমার কথা মানছি দাদা, কিন্তু চোখের দেখাকে কি করে অবিশ্বাস করি? তুমি তো দেখলে দাদা, ও তো ডাক্তারকেও চিনতে পারছিল না। আর ওই যে বেসমেন্ট, ওটা তো ওদের অফিস ছিল। ওখানে গিয়ে কি মনে হলো যে কাউকে বন্দি করে রাখা হয়েছিল? আমি মানছি নম্রতা আমাদের মেয়ে, কিন্তু তা বলে ওর সব কথা চোখ বন্ধ করে বিশ্বাস করাও ঠিক নয়। অন্য কোনো প্ল্যান নেই তো আপনাদের ওর বয়ফ্রেন্ডের সাথে বিয়ে দেওয়ার? আর তোমায় এমন কি বুঝিয়েছে ওই ঈশান যে ওর কাছে যাওয়ার জন্য ছটফট করছো? আর তাছাড়া ঈশান ওর পিছু ছেড়েছিল নাকি? বিয়ের পরেও ভোমরার মতো চারপাশে ঘুরে বেড়ায়। প্লিজ নম্রতা, ফোনটা ধর প্লিজ। আমি জানি নম্রতা, এখন তুই কষ্টে আছিস। আমি জানি এই সিদ্ধান্তটা তোর জন্য সহজ ছিল না। শুধু একবার আমার সাথে কথা বলে আমাকে এটা তো বলতে পারিস যে তুই ঠিক আছিস কিনা। না ঈশান, না না, আমি তোকে এই সমস্যার মধ্যে ফেলতে চাই না। দূরে থাক তুই আমার থেকে, দূরে থাক। এরা খুব খারাপ, খুব খারাপ। ওরা তোর ভালোটা কোনোদিন বুঝবে না। আমি জানি তুই সব সময় আমাকে সাহায্য করেছিস, সব সময় আমার সঙ্গে থেকেছিস, আর কোনো দিন তোর সীমা পার করিসনি, কোনো দিন না। কি করছো এগুলো? 1 মিনিট ছাড়ো এগুলো, ওঠো এখান থেকে, এসো এদিকে বসো। ঈশান, আমি ঠিক আছে, একটুখানি কিভাবে কেটে ঠিক গেছে। আছে তুমি? এতটা কেটে গেছে? কতটা কষ্ট পাচ্ছ তুমি? আমি ওষুধ নিয়ে আসছি। তোমারও তো কষ্ট হচ্ছে, তাই না? নম্রতা, 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 ওরা আমাকে শেষ করে দেবে, আমাকে বাঁচিয়ে দাও। তুমি এদিকে এসো, তুমি বসো বসো। দেখো ঈশান, যেভাবে আনন্দ ভাগ করে নিলে বাড়ে, ঠিক সেভাবেই কষ্ট ভাগ করে নিলে কমে যায়। আর এমনও তো হতে পারে তুমি তোমার কষ্টের কথা আমাকে বললে একটু হালকা ফিল করবে। দাদু মেসেজ করেছিল। দাদু আমায় বললো যে
নম্রতাকে শ্বশুরবাড়ি থেকে নিয়ে এসেছে। আমি শুধু এটা জানতে চাই ও শ্বশুরবাড়িতে হয়েছিলটা কি। আমি ওকে কল করছি কিন্তু আমার ফোন তুলছে না। ঈশান, এটা এমন কি বিগ ডিল? তুমি চলে যাও না ওর কাছে। কি করে হিয়া? তোমার মনে হয় এগুলো সহজ? এখন যদি ওর সাথে দেখা করতে যাই সেটা ওর জন্য আরো সমস্যার হবে। কিচ্ছু বুঝতে পারছি না আমি হিয়া। এত কিছু ঘটে গেল, ওই লোকগুলো ওকে কিডন্যাপ করলো, ওকে শেষ করার চেষ্টা করলো, কিন্তু তাও আমরা কিছুই করলাম না। আমি শুধু এটা জানতে চাই যে ওখানে ঘটনাটা কি ঘটেছে, নম্রতা ঠিক আছে কিনা। আমি জানিও এতক্ষণে খাবার খাইনি হয়তো। আমি কি কখনো এরকম ভালোবাসা পাবো? আমি তোমাকে কষ্টে দেখতে পারবো না ঈশান। কিছু একটা করতে হবে আমায়। ঈশান, আই এম রিয়েলি সরি, আমার একটা আর্জেন্ট কাজ আছে, মনে পড়ে গেল। এবার আমাকে যেতে হবে। হ্যাঁ, তুমি নিজের খেয়াল রেখো। বাই। হ্যাঁ স্যার, আমি আপনাকে আমার রেজিউমে সেন্ড করে দিয়েছি। কি নাম বললেন আপনি? মিসেস নম্রতা? আপনি মিস্টার অদিতের ওয়াইফ, রাইট? আসলে আমি ডিভোর্স তো তুমি পাবে না, যা করতে পারো করে নিও। হ্যাঁ, আমি ওই নম্রতাই বলছি। কেন, কোনো প্রবলেম আছে? দেখুন ম্যাম, আপনি তো সব জানেন। একজন পলিটিশিয়ানের ওয়াইফকে আমি আমার কোম্পানিতে অ্যাজ এ জার্নালিস্ট কি করে অ্যাপয়েন্ট করতে পারি? এর ফলে আমার কোম্পানির লয়্যালটিতে এফেক্ট পড়তে পারে। সো আই এম এক্সট্রিমলি সরি। শক্তিশালী হওয়ার মজা তখনই যখন এই গোটা পৃথিবী তোমাকে দুর্বল প্রমাণ করতে চায়। সেই জন্য জীবনে বাঁচতে হলে তাহলে মনের শক্তি আর জেতার ইচ্ছেটা সবসময় থাকা উচিত। মাম্মা, বাবা, তোমরা দুজন আমার সাথে থাকো বা না থাকো, কিন্তু কোনো সমস্যায় পড়লেই তোমরা সবসময় আমায় ইশারা দাও। আর এখন আমি বুঝে গেছি, আমি আর হার মানবো না। এখন আমি লড়বো, ততক্ষণ লড়বো যতক্ষণ না আমি জিতে যাচ্ছি। নিজের সন্তান হারানোয় এতটা দুঃখ পেয়েছেও নিজেকে সামলাতেই পারছে না। এখন দেখো, ডাক্তারকেও চিনতে পারছে না। কি ভাবছিস সতী? বৌদি, উনি বলছিলেন নম্রতাকে একজন লেডি ডক্টর দেখানো উচিত। তাতে এটা ক্লিয়ার হয়ে যাবে নম্রতার মিসক্যারেজ হয়েছিল কিনা, আর ওরা যে দোষ দিচ্ছে সেটাও প্রমাণ হয়ে যাবে ওরা সত্যি বলছে না মিথ্যে। কি রে সতী, মাথাটাই গেছে তোদের? জানিস ওরা কত প্রভাবশালী, কত বড় পলিটিশিয়ান ওরা? সমাজে ওদের একটা সম্মান আছে, জায়গা আছে। ওরা মিথ্যে বলবে নাকি? তাহলে কি করব আমরা? নম্রতার কথা মিথ্যে ধরে আমরা চুপ করে বসে থাকবো? অভিরাজ, এই নে, নম্রতাকে গিয়ে বল বড়ি বানিয়ে রোদে দিতে। আচ্ছা ঠাকুরপো, ওকে একটু বিশ্রাম নিতে দাও। আরে বাবা, নম্রতার এমন কিছু হয়নি যে ওকে শুধু খালি বিশ্রামই নিতে হবে। আরে কাজ করতে দাও, ওকে ব্যস্ত রাখো, যাতে ওর মনের মধ্যে শুধু এই কথাগুলোই না ঘুরপাক খায়। শুধু না ভেবে মাথাটা যেন শান্ত থাকে। কথাটা তো তুমি ঠিকই বলেছো দাদা। অভিরাজ, যা এটা দিয়ে আয়। ঠিক আছে। তোমার কথা মানছি দাদা, নম্রতাকে আমাদের ব্যস্ত রাখতে হবে। একটা কথা বলি, ও যে কষ্টটা পাচ্ছে না সেটা বাচ্চা হারানোর কষ্ট। দাঁড়াও মা, আমি দেখছি।
এটা আবার কে? একদম জ্যাসমিনের মতো দেখতে। ও জ্যাসমিনের মেয়ে হিয়া। জ্যাসমিনের মেয়ে? ওর মনো কি ওর মায়ের মতো? আপনি কে? আমি তোর মায়ের মাইমা, তোর মামি দিদা। ও আমার কথা নিশ্চয়ই বলেনি। ভালো আছেন? দেখলে আমি বলেছিলাম না আমি চলে আসবো, আমি চলে এসেছি। তোমরা আমাকে এইভাবে দেখছো কেন বলো তো? আমি তো শুনেছিলাম দিদা দাদুর বাড়িতে এলে নাতি নাতনিরা খুব ভালোবাসা পায়। তো তোমরা তো একবারও আমায় জড়িয়েও ধরলে না এখনো। কোনো ব্যাপার না, আমি না হয় শুরু করছি। কেমন আছো দিদা? আরে না মা, মেয়েরা পায়ে হাত দেয় না। আয় কাছে আয়। এটা কি? বড়ি। দেখতে তো ভীষণ ইন্টারেস্টিং। খেয়ে দেখি একটা। আরে এগুলো কাঁচা খায় নাকি? আগে শুকনো হতে দে। ও একদম মায়েরই মতো। অকম্মা ঠিকই। দাদু, দাদু দেখো, আমি জানি এখনো তোমার অ্যাংরি মোড অন আছে। আমার মুখটা দেখলে তোমার এই জন্য রাগ হয়তো, কারণ আমি জ্যাসমিন মমের মতো দেখতে। কিন্তু দাদু, এতে আমার ভুলটা কোথায়? হোয়াটস মাই ফল্ট? আমার কাছে এর একটা সলিউশন আছে। দেখো, আমি তোমার সঙ্গে এইভাবে কথা বলবো, এতে তুমি আমাকে দেখতেও পাবে না, অথচ আমার গলাটাও তুমি শুনতে পাবে। ভালো আইডিয়া না বলো? দাদু, আমি কখন থেকে তোমায় অনুরোধ করছি, মুখ ব্যথা হয়ে গেল। এবার তো তোমায় আশীর্বাদ দিতেই হবে। এবার তুমি যখন আশীর্বাদ দিয়ে দিয়েছো, তখন তোমায় একটু জড়িয়ে ধরে। দাদু আর বাকি সবাই দেখো, আমি তোমাদের সবাইকে এটা বলতে চাই যে জ্যাসমিন মমের মেয়ে বটে, কিন্তু আমি জ্যাসমিন মম নই, আমি হিয়া। আমার আলাদা পার্সোনালিটি, একটু টক, একটু মিষ্টি, কিউট লাইক টিয়া, দ্যাটস হিয়া। তাই প্লিজ তোমরা বারবার আমাকে মমের সাথে কম্পেয়ার করো না। হ্যাঁ রে মা, আমরা জানি তুই খুব ভালো মেয়ে, তুই এখানে অনেক ভালোবাসা পাবি। আরে আমাদের এই নাতনি প্রথমে বাড়িতে এলো, ওকে মিষ্টি মুখ করাও, ওর পছন্দের কিছু খাওয়াও ওকে। নে মা, মিষ্টি খা। খুব টেস্টি খেতে। তোমরা সবাই সত্যি খুব ভালো, খুব। আমি শুধু এটাই জানতে চাই যে ওর শ্বশুর বাড়িতে আসলে কি হয়েছে, নম্রতা ঠিক আছে কিনা। ওকে ফোন করছি, ও ফোন তুলছে না আমার। দিদা, নম্রতা কোথায়? ওর সঙ্গে দেখা করতে চাই আমি। পরে দেখা করবি, এত তারা কিসের? এখন আসলে ও কিছু কাজ করছে হয়তো। দাদু, আমি ওর ক্ষতি করতে আসিনি, আরে আমি তোমাদের সবার সঙ্গে দেখা করতে এসেছি। তাহলে আমার কাজিন নম্রতার সঙ্গে দেখা করব না? দাদু, তুমি যা বলতে চাইছো আমি জানি, আমিও নিউজ দেখি, আমি জানি নম্রতা ঠিক নেই, একটু চিন্তায় আছে। আমি আর বেশি মাথা খারাপ করব না, পাক্কা প্রমিস। একবার দেখা করে ফিরে চলে যাবো। প্লিজ দাদু, যেতে দাও না, প্লিজ 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 দিদা, যেতে দাও প্লিজ। একবার দেখা করে চলে যাবো, সত্যি বলছি। যা, ছাদে আছে, গিয়ে দেখা কর। ওকে, থ্যাংক ইউ। একবার দাদু দিদা আমায় বিশ্বাস করে নিক, ওই মিথ্যেবাদীগুলোর কথা শুনে আমায় মিথ্যেবাদী না ভাবে। আমি আর কিছু চাই না। কি ওয়াও, তুমি তো খুব সুন্দর বড়ি দিতে পারো দেখছি। আমিও শিখতে চাই এসব। ঈশান, আই এম রিয়েলি সরি নম্রতা, আমার কোনো অধিকার নেই আমি তোমাদের মধ্যে ইন্টারফেয়ার করি, কিন্তু তোমারও কোনো অধিকার নেই ওর গায়ে হাত তোলার। দিস ইজ ফর ইউ। আমাকে দেখে এত সারপ্রাইজ হওয়ার কিছু নেই, তোমাকে দেখতে এসেছি।
দেখো নম্রতা, আমি জানি তোমার সঙ্গে কি হয়েছে, আর আমি এটাও জানি যে তুমি ওই ব্যাপারটা নিয়ে ভীষণ চিন্তায় আছো, বাট ডোন্ট ওয়ারি, এভরিথিং উইল বি ফাইন সুন। দেখো, আই নো আমাদের লাস্ট মিটিং এতটাও হ্যাপেনিং ছিল না, কিন্তু এটা আমি এখন পরিষ্কার করে বুঝতে পারি, যে মানুষটা তোমায় খুব ভালোবাসে তাকে আমি কিন্তু খুব ভালোবাসি। যার বেঁচে থাকার কারণ হলে তুমি, কোথাও না কোথাও সে আমারও বেঁচে থাকার কারণ। তাই তুমি বলতে পারো যে যেহেতু আমরা ঈশানের সাথে জড়িয়ে আছি, তাই আমরা দুজন দুজনের সঙ্গে জড়িয়ে আছি। ঈশান আর আমার ভাগ্যের সুতো তো অনেকদিন আগেই ছিঁড়ে গেছে, তবু আমি খুশি ও আবার নতুন দড়ি বাঁধতে চলেছে। দেখো, নতুন সম্পর্কের কথা আমি জানি না, কিন্তু হ্যাঁ, আমি পুরনো জটিল সম্পর্কগুলোকে একটু ঠিক করতে চাইছি। কিন্তু তার মানে এটা নয় যে তোমার জন্য আমি আমার হিরোকে ছেড়ে দেব, ও তো আমারই থাকবে। বাট হ্যাঁ, যতদিন ও তোমাকে তার লাইফে চাইছে ততদিন এইটা মেক শিওর করাটা আমার দায়িত্ব, তোমার খবর যেন সব সময় ওর কাছে থাকে। কারণ ও যদি তোমার খবর না জানতে পারে তাহলে হিরো অস্থির হয়ে উঠবে, আর হিরো অস্থির হয়ে উঠলে আমি অস্থির হয়ে উঠব। ঈশান ওই রকমই, মন খুব পরিষ্কার ওর। ঈশান তোমার আর ও তোমারই থাকবে, কিন্তু তোমায় ওর পুরো খেয়াল রাখতে হবে। আমি তো ওকে হারিয়ে ফেলেছি, কিন্তু তোমায় ওপরওয়ালার সাথে লড়াই করে, নিজের ভাগ্যের সাথে লড়াই করে নিজের করে রাখতে হবে তোমায়। আর সারা জীবন তুমি কিন্তু ওর খেয়াল রাখবে, আমি তাতেই খুশি থাকবো। হিয়া, আমি ঈশানের মনের একটা গভীর ক্ষত, যেটা তোমাকে ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করতে হবে। আর হ্যাঁ, ওকে বলে দিও আমার চিন্তা যেন না করে, আমি আমার লড়াই নিজেই লড়ব। ঠিক আছে, বলে দেব আমি ঈশানকে। আমি মানছি হয়তো তোমাদের দুজনের মধ্যে আগের মতন সেই ভালোবাসা থাকবে না, কিন্তু কষ্টটা তো তোমাদের দুজনের আজও এক। তাই তোমাকেও নিজের খেয়াল রাখতে হবে। আচ্ছা, তুমি এসব বাদ দাও, বড়ি টড়ি সব দিদা বুঝে নেবে। আমরা এবার যাই। কোথায়? সেখানে যেখান থেকে তুমি একা লড়াই করার সাহসও পাবে আর পথও পাবে। নম্রতাকে সাহায্য করো পড়লা, ও খুব কষ্টে আছে, ওকে ঠিক রাস্তা দেখিও।
অন্তত আমার কথা বিশ্বাস করো না ঈশান। আমি মানছি যে এই মহিলাদের সাথে এগুলো হয়, সেটা খুব কষ্টকর আর খুব ভয়ঙ্কর হয়, কিন্তু আমার সাথে এরকম হয়নি। না আমি কোনোদিন প্রেগনেন্ট ছিলাম, না আমার মিসক্যারেজ হয়েছে, না আমি কোনো ট্রমায় আছি। সব থেকে খারাপ আমার এইটা লাগছে যে দাদু দিদা ওনাদের কথাই বিশ্বাস করছে। ওনারা বলছেন যে আমাকে বিশ্বাস করেন, কিন্তু ওনাদের চোখে আমি সেই বিশ্বাসটা দেখতে পাচ্ছি না যেটা আমার দরকার। আমি জানি এই মুহূর্তে তুমি কি অবস্থায় রয়েছো। আমরা দুজন আজকে এখানে দাঁড়িয়ে আছি। এনার উপর বিশ্বাস রাখ, সব ঠিক হয়ে যাবে। অন্য কারোর কাছে হেরে গেলে মানুষের কোনো যায় আসে না, কিন্তু তারা যখন নিজের কাছের মানুষগুলোর কাছে হেরে যায় না, তখনই সব থেকে বেশি কষ্ট পায়। আমি বুঝতে পারছি তোর বিশ্বাস কিভাবে ভেঙেছে। সেদিন যদি আমি তোর কথাগুলোর ওপর একবার বিশ্বাস করে নিতাম, এরকম যদি হতো যে আমি ভেতরের আওয়াজটা শুনতে পেতাম, তাহলে আজকে সব কিছুই হতো না। আমি তো ক্ষমাও চাইতে পারবো না। কার কাছে চাইবো ক্ষমা? সেই মানুষটার কাছে আমি যার পুরো জীবনটা নষ্ট করে দিলাম, শুধু তার উপর বিশ্বাস না করে। আমি এখন তোর প্রত্যেকটা কথায় বিশ্বাস করি, তোকে বিশ্বাস করি। আর তুই আমাকে একটু ভরসা করে এই লড়াইয়ে সাথে নে একবার, প্লিজ। না ঈশান, না, প্লিজ, তুমি এরকম কিচ্ছু করবে না। এটা আমার লড়াই, আর আমি একাই লড়তে পারবো। যদি তোমার সত্যি আমাকে নিয়ে চিন্তা হয়, তাহলে আমার সঙ্গ দাও, আমার ঢাল হও, আমায় সাহস দাও, কিন্তু আমার লড়াইটা নিজের লড়াই ভেবো না। কবে যে ছেলেটা আমার মেয়ের পিছু ছাড়বে, ওকে এখানে দেখা করতে রেখেছে। এবার কিছু একটা তো করতেই হবে, ঈশানের কাছ থেকে ওকে দূরে রাখতেই হবে। তুমি সব সময় আমাকে সঙ্গ দিয়েছো, প্রত্যেকটা মুশকিলে আমার সাথে থেকেছো, কিন্তু এইবার আমাদের আলাদা রাস্তায় যেতেই হবে। আজকে আমাদের গুরুদ্বারে দেখা হলো, আর আজ থেকে আমাদের রাস্তা আলাদা আলাদা হয়ে যাবে। অবাক কথা বলিস। আমার সাহায্য চেয়ে নিলি আর নিজের থেকে আলাদাও করে দিলি। ঠিক আছে, যদি তোর এরকমই মনে হয় তাহলে এটাই করব। তোর যা খুশি তুই বল নম্রতা, কিন্তু আমার জন্য আজকেও তুই ততটাই ইম্পর্টেন্ট যতটা আগে ছিলিস, আর সব সময় থাকবি। সেই জন্য আমি সব সময় তোর পাশে থাকবো। তুই বুঝতে পারছিস না ঈশান, এটা তোর জন্য, আমার জন্য, আমাদের সবার ফ্যামিলির জন্য খুব দরকার। যখন আমাদের সম্পর্কটাই ভেঙে গেছে, তাহলে এবার আমাকেও ভাঙতে দে, যাতে আমরা দুজন আলাদা আলাদা রাস্তায় নিজেদের মতন যেতে পারি। যতদিন নম্রতা নিজেকে আটকাবে না, ঈশানও ততদিন থামবে না। এই জন্য আমায় নম্রতাকে আটকাতেই হবে। নিজের খেয়াল রাখিস ঈশান। ঈশান, কি করছিস তুই? এই মিডিয়ার লোকগুলো তোরই অপেক্ষা করছে।
তোকে প্রশ্ন করে আনকমফোর্টেবল ফিল করাবে। আমি চাই না ওরা তোকে ভুলভাল প্রশ্ন করুক আর তুই বিরক্ত হোস। আই এম শিওর যে সেটা তুইও চাস না। আমি দিয়ে আসছি তোকে। নূর, তুই ঠিক আছিস তো মা? তোর বাড়িতে সবাই ঠিক আছে? কেউ কিছু বলেনি তো? দিদা, ওপরওয়ালার দয়ায় নম্রতা এত কিছু বলার পরেও বাড়ির কেউ আমাকে কিচ্ছু বলেনি। খুব ভদ্রভাবে কথা বলছে আমার সাথে।